প্রভাবশালী হতাম, হয়তো আমার মেয়েকে কেউ ছুঁয়েও দেখতো না। তারা এমন একটা দলে নাম লেখালেন যেটা একটা ধর্ষক বান্ধব দল হিসেবে পরিচিত। অনেক মহিলাদের ভবিষ্যতের ব্যাপারে তিনি ভাবছেন না। আমরা কাকু কাকিমা বলি, তাদেরকে যাই বলবেন এর মধ্যে কটূক্তি রাখবেন না, শ্লেষ রাখবেন না। 24শে আগস্টে বাঁধ ভেঙেছিল কলকাতার। রাতের পর রাত, দিনের পর দিন মিছিলে জমায়েতে ভেসে গিয়েছিল রাজপথ। সিঙ্গুর নন্দীগ্রামের পর আর এমনটা দেখেনি কলকাতা। আরজিকর আন্দোলন দেখিয়েছিল দলের পতাকা ছাড়াও ভিড় জড়ো হয়। তারপর 1.5 বছরেরও বেশি সময় পার হয়ে গিয়েছে। ভোটের বাংলায় সবাইকে চমকে দিয়ে বিজেপির প্রার্থী হয়েছেন নির্যাতিতার মা। সেই বিজেপি যার নেতাদের বারবার গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল চিকিৎসকদের আন্দোলনে। দলীয় রাজনীতির বাইরে বেরিয়ে নাগরিক আন্দোলন আদায়ের স্বপ্ন দেখিয়েছিল সেদিনের আরজিকর আন্দোলন। নির্যাতিতার মা প্রার্থী হওয়ায় কি সেই স্বপ্ন ম্লান হয়ে গেল? ভবিষ্যতে কি বাংলায় আর কোনো অদলীয় রাজনৈতিক আন্দোলন দানা পাকানো সম্ভব? আমি যদি প্রভাবশালী হতাম, হয়তো আমার মেয়েকে কেউ ছুঁয়েও দেখতো না। আমি ক্ষমতাটা হাতে নিতে চাই। পাওয়ারটা হাতে নিলে বিচারও পেতে সুবিধা হবে এবং অন্য অন্য মেয়েদেরও আমি সুরক্ষা দিতে, আর যেন কোনো মেয়ে তার স্বপ্ন হারিয়ে না যায়, কোনো বাবা মা যেন আমাদের মতো অবস্থায় না পড়ে। আমাদের রাজ্য সরকারের বিরুদ্ধেই লড়াই, স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধেই আমাদের লড়াই। দলীয় রাজনীতির বাইরেও যে রাজনৈতিক দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ দেখানো যায় তা চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল চিকিৎসকদের আন্দোলন। শাসককে চ্যালেঞ্জ জানিয়ে স্বাস্থ্য প্রশাসনে দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা। নির্যাতিতার বিচারের দাবি সহ স্বাস্থ্য প্রশাসনের সংস্কারের দাবিতে মেট্রো চ্যানেলে অনশনে বসেছিলেন জুনিয়র চিকিৎসকেরা। তাদের মধ্যে ছিলেন স্নিগ্ধাও। কাকু কাকিমা বিচারের জন্য বিভিন্ন রাস্তায় বিভিন্ন জায়গায় ঘুরে আজকে শেষ পর্যন্ত বিজেপির প্রার্থী হলেন। এটা তাদের একান্তই ব্যক্তিগত বিষয় এবং এটা তাদের গণতান্ত্রিক অধিকার। এটা নিয়ে কিছু বলার জায়গায় হয়তো আমি নেই, কিন্তু এখানে যদি বলতেই হয় তাহলে আমাদের এই বিচার ব্যবস্থা এবং আমাদের এই সিস্টেমকেই আসলে দায়ী করতে হয়, যেখানে একজন সন্তানহীনা মা বা একজন নির্যাতিতার মা, তাকে শেষ পর্যন্ত এই রাস্তা বেছে নিতে হলো যে ভোটের রাজনীতিতে নামলে বা ক্ষমতা অর্জন করলেই হয়তো বিচারের পথ কিছুটা হলেও পরিষ্কার হবে। তো এখানে পুরোপুরিভাবে আমাদের রাজ্য সরকার, রাজ্যের পুলিশ ব্যবস্থা এবং আমাদের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই এর যে গাফিলতি এবং তাদের যে বিচারহীনতার দিকে বাবা মাকে ঠেলে দেওয়ার যে প্রচেষ্টা, সেটাকেই আমরা মূল দায়ী বলে মনে করি। আমি পার্সোনালিও মনে করি। তো সেই কারণে কাকু কাকিমাকে আজকে এই জায়গাটা, এইরকম একটা রাস্তা বেছে নিতে বাধ্য করা হয়েছে। আরজিকর আন্দোলন থেকে গড়ে ওঠা জুনিয়র চিকিৎসকদের সংগঠন ছেড়েছেন সেদিনের বিক্ষোভের অন্যতম মুখ অনিকেত মাহাতো। তিনিও বলছেন, নির্যাতিতার মার প্রার্থী হওয়া তার ব্যক্তিগত সিদ্ধান্ত। দলীয় রাজনীতির মধ্যে দিয়ে যখন আমরা দেখি, তখন গণ আন্দোলন কখনোই গড়ে উঠতে পারে না। তাহলে গণ আন্দোলন তখনই গড়ে ওঠে যখন জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক মতাদর্শকে দূরে সরিয়ে রেখে শুধুমাত্র ওই দাবিটাকে সাধারণ মানুষ সমর্থন করে। তাহলে এই আন্দোলনেও তাই হয়েছে। এই আন্দোলনে মানুষ সমর্থন করেছে যে অভয়ার ন্যায় বিচার পাক। কেউ নিজের মেয়ে হিসেবে কল্পনা করে, কেউ সহকর্মী হিসেবে কল্পনা করে, কেউ মনে করেছে যে এই ধরনের ঘটনা একটা হসপিটালের ক্যাম্পাসে ঘটবে কেন। এই জায়গা থেকে, একটা সেফটি সুরক্ষার জায়গা থেকে, নারী সুরক্ষার জায়গা থেকে বিভিন্ন রকমভাবে মানুষ সমাজের তাদের মধ্য থেকে এই ঘটনাকে রিলেট করেছে, আন্দোলনে এসছে। তাহলে দলীয় সংকীর্ণতার মধ্য দিয়ে সাধারণ মানুষ এই আন্দোলনকে দেখেনি। তাহলে আজকে যদি তারা কোনো একটা রাজনৈতিক দলের মধ্যে থেকে যায়, সেই নিয়ে নানান ডিবেট, ডিসকাশন হতে পারে। আমি শুধু এইটুকুই বলবো, গণ আন্দোলনকে আপহোল্ড করা হোক এবং আপনারা যা সমালোচনা করবেন বা আলোচনা করবেন বা বাবা মাকে কাকু কাকিমা, আমরা কাকু কাকিমা বলি, তাদেরকে যাই বলবেন এর মধ্যে কটূক্তি রাখবেন না, শ্লেষ রাখবেন না। সন্তানহারা বাবা মার প্রতি যে সমালোচনা যদি রাখতেই হয়, সেই শালীনতার জায়গা বজায় রেখে আপনাদের যে আন্দোলনকারী হিসেবে যে আবেগের জায়গা, সেই আবেগের জায়গা থেকে যদি কিছু রাখতে হয় তাহলে শালীনতা বজায় রেখে রাখুন, কটূক্তি করবেন না। সাধারণ মানুষ কিন্তু এসেছিলেন এই নির্দলীয় বা অদলীয় মানুষদেরকে পথে নামতে দেখেই। তো তাদের দিক দিয়ে একটু খারাপ লাগা স্বাভাবিক, কিন্তু পশ্চিমবঙ্গে মানুষের যে ব্যাপক গণ আন্দোলনের ইতিহাস রয়েছে, সেটা এখন হোক, সেটা আগে সিঙ্গুর নন্দীগ্রাম, তার আগে আরো অনেকবার যেগুলো আমরা দেখেছি। তো সাধারণ মানুষের সিদ্ধারা থাকলে নিশ্চয়ই তারা আবার রাস্তায় নামবেন, আবার পথে নামবেন। 2024 সালের 14 আগস্টের রাত ভেসে গিয়েছিল অগুন্তি মহিলার ঢেউয়ে।
পুরুষতান্ত্রিক সমাজ ধর্ষণ, নারী নির্যাতনের সংস্কৃতির গোড়া ধরে টান দিতে রাত দখলের ডাক দিয়েছিল মেয়েরা। বহুতল থেকে বস্তি, নানা বয়সের মেয়েরা দখল নিয়েছিলেন রাজপথের। নির্যাতিতার মার ভোটে দাঁড়ানো কি সেই আন্দোলনের স্পিরিটেও আঘাত দিল? একজন মহিলা হিসেবে এই মুহূর্তে সত্যি কথা বলতে গেলে আমি বিধ্বস্ত। কারণ রাত দখলের আন্দোলন আর যাই হোক, নিশ্চয়ই আরজি করের যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল সেটি এক ধরনের সূত্রপাত ছিল। সেখানে বহু যুগ ধরে, বহু বছর ধরে মহিলারা যে ধরনের হ্যারাসমেন্ট, যে ধরনের অ্যাবিউজ সহ্য করে চুপ থাকতে বাধ্য হয়েছিলেন, সেটা নিয়ে তারা বেরিয়ে এসেছিলেন। এখন যদি তার একটি মুখ কিন্তু অভয়ার মাও ছিলেন, কিন্তু আজকে যদি কাথুয়ার কথা, উন্নাওয়ের কথা আমরা ভুলে যাই, আমরা এটা ভুলে যাই যে আপার কাস্ট হিন্দু ছেলেরা একজন দলিত মহিলার শিরদাঁড়া এবং তার জিভ ভেঙে এবং কেটে দিয়েছিল এই বিষয়টা বলার জন্য যে তুমি আমাদের এগেনস্টে কথা বললে তোমাদের সঙ্গে এটাই হবে। প্যাটিস বিক্রেতাকে বাড়ি চলে যেতে হয়েছে একটা গীতা পাঠের অনুষ্ঠানে ভুল করে প্যাটিস নিয়ে চলে যাওয়ার জন্য। উড়িষ্যাতে থুতু চাটানো হচ্ছে বাঙালি শ্রমিকদেরকে। এই দৃশ্যগুলো যদি তিনি ভুলে যান এবং শুধুমাত্র একটি বিচারের জন্য তার এই গোটা সিদ্ধান্তটি তিনি নিয়ে ফেলেন, যেখানে আমাদের মতন বাকি অনেক মহিলাদের ভবিষ্যতের ব্যাপারে তিনি ভাবছেন না, তাহলে আসলে সত্যি কথা বলতে গেলে মহিলা হিসেবে আমি অত্যন্ত দুঃখিত। শকড। দলীয় রাজনীতির বাইরেও একটা রাজনৈতিক সচেতনতার পরিসর তো তৈরি হচ্ছিল। মানুষ আস্তে আস্তে ওয়াকিবহাল হচ্ছিল যে আমার কি কি প্রাপ্য নাগরিক হিসেবে, কি কি সুরক্ষা প্রাপ্য, এবং আমার সঙ্গে অন্যায় হলে কি ধরনের তদন্ত প্রাপ্য। আসলে সেই ব্যাপারে মানুষ এই আন্দোলনের মাধ্যমে আস্তে আস্তে ওয়াকিবহাল হচ্ছিল। এটাকে আমরা বারবার বলছিলাম যে অদলীয় কিন্তু ভীষণ রকমের রাজনৈতিক একটা আন্দোলন। তো সেই জায়গায় তারাই যখন, অভয়ার বাবা মা যখন একটা নির্দিষ্ট দলে নাম লেখালেন, এবং আবারও বলছি, তারা তো এখন শুধুমাত্র নির্যাতিতার পিতামাতা নন, তারা বিজেপি প্রার্থীও বটে। সুতরাং তারা শুধু নাম লেখালেন না, তারা এমন একটা দলে নাম লেখালেন যেটা একটা ধর্ষক বান্ধব দল হিসেবে পরিচিত। তো সেই জায়গায় অবশ্যই মানুষের ভাবাবেগ তো আহত হলোই কিছুটা। নির্যাতিতার মা বিজেপি প্রার্থী হওয়ায় তৃণমূল বলতে শুরু করেছে আরজি কর আন্দোলনে যে সরকারকে বদনাম করার চক্রান্ত হয়েছিল সেটাই প্রমাণ হলো। অর্থাৎ নিছকই নাগরিক আন্দোলন নয়, আসলে দলীয় স্বার্থের গভীর চক্রান্ত। এরপর কি মানুষ ভবিষ্যতে ফের অদলীয় বিক্ষোভে নামবেন? অনিকেত, স্নিগ্ধা, রিমঝিম, শতাব্দীরা অবশ্য বলছেন মানুষ এরপরও গণ আন্দোলনে নামবেন। দলের পতাকা, ব্যানার ছাড়াই মিছিল, জমায়েত করবেন। আরজি কর আন্দোলন ভবিষ্যতে গণ আন্দোলনের সম্ভাবনাকে কি শিক্ষা দেবে? দলের পরিসরের বাইরে গিয়ে কি অন্য ধরনের রাজনৈতিক পরিসর তৈরি হবে আবারও? বিচার চাই, বিচার চাই, বিচার চাই, খুনি দর্শকদের ফাঁসি চাই।